আগামী 5 আগস্ট গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। আর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, অভ্যুত্থানকারীদের যে আকাঙ্ক্ষা ছিল তার রূপকল্প জুলাই ঘোষণাপত্র থাকবে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। আগামী 5 আগস্ট গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তথ্য জানানো হয়। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী 5 আগস্ট বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এর আগে সকালে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত পুনর্জাগরণ র্যালি শেষে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে নতুন বাংলাদেশ চাওয়া হয়েছিল তার দাল্লিক প্রমাণ জুলাই ঘোষণাপত্র। অভ্যুত্থানকারীদের যে আকাঙ্ক্ষা ছিল সেটার রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে। বিষয়গুলোতে সব দলের কনসেনসাস আছে, ঐকমত্য আছে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে এবং আশা করি যে 5 আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন। আজকে হয়তো ঘোষণা হবে যে 5 আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে এবং জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই জুলাই গণ অভ্যুত্থান যারা করেছেন, যে ছাত্র জনতা, তারা তাদের একটা ডিক্লারেশনের মাধ্যমে একটা দালিলিক প্রমাণ থাকবে যে আসলে আমরা কোন কোন অ্যাসপাইরেশন এবং কোন কোন ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে এসে উপনীত হয়েছিলাম, জুলাই গণ অভ্যুত্থান কেন সংগঠিত হয়েছিল এবং আমরা কোন দিকে আমরা যাত্রা করতে চেয়েছিলাম। গত বছরের ডিসেম্বরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেয় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে তা প্রকাশেরও ঘোষণা দেওয়া হয়। এমন পরিস্থিতিতে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। বিষয়টি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেনে নেয়। এরপর জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠকে বসে অন্তর্বর্তীকালীন সরকার। নেওয়া হয় দলগুলোর মতামত। পরবর্তীতে দলগুলোর কাছে ঘোষণাপত্রের খসড়াও পাঠায় সরকার। পরে দলগুলোর মতামতের ভিত্তিতে খসড়াটি চূড়ান্ত করা হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আগামীকাল বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনারের নতুন বাংলাদেশে ইস্তেহার ঘোষণা করবে এনসিপি। বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। তিনি বলেন, পরবর্তী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হবে। ঘোষণাপত্রের অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। শিমুল খানের রিপোর্ট। শনিবার জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, রবিবার বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করবে এনসিপি। আমাদের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা সহ সাধারণ মানুষ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আগামীকাল ঢাকায় স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য। আমরা এই কর্মসূচির মাধ্যমে আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা সেটি আমরা হাজির করতে যাচ্ছি। জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন ও সংসদ গঠিত হতে হবে বলেও জানান নাহিদ ইসলাম। এই অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদটি কার্যকর করতে হবে বলে আমরা আশা করতেছি এবং আমাদের জুলাই সনদের দাবিও থাকবে আগামীকালের এই কর্মসূচি থেকে। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবির সাথে থাকবেই যে সরকার যাতে দ্রুত সময়ের মধ্যেই 5 আগস্টের মধ্যেই এই জুলাই সনদের বিষয়েও একটা সুরাহা করে জুলাই সনদ রচিত হয়। জুলাই ঘোষণাপত্রের জন্য সরকারকে স্বাগত জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার পতন হয়নি। এ সময় জুলাইয়ের নাম বিক্রি করে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। শিমুল খান, মাই টিভি, ঢাকা। দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার জোর তাগিদ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এই তাগিদ দিয়েছেন। নেতারা বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা নির্মূল করে গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে হবে। ইলিয়াস মাতবরের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফিরে দেখা রক্ত ঝরা জুলাই আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বাংলাদেশ একটা বিরাট নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছে। নির্বাচন যত
বিলম্বিত হবে, বাংলাদেশের ভেতরে এবং বাইরে নিরাপত্তার ঝুঁকি তত বেশি বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। ইতিহাস বলে গণ অভ্যুত্থানে যারা পালিয়ে যায় তারা আর কখনো গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে না। গুপ্ত রাজনীতি বাংলাদেশে কখনো বিজয়ী হতে পারে নাই, সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে কখনো সফল হতে পারে নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতেও পারবে না। অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতারা বলেন, সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য নির্বাচন প্রয়োজন। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে একটা গণতান্ত্রিক ব্যবস্থার নির্মাণ আমাদের করতে হবে এবং আমাদের বিচার, সংস্কার, নির্বাচন এই তিনের রোডম্যাপ নিয়ে কোনো রকম বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে এবং তাদের বিষয়ে সতর্ক থাকা দরকার। প্রশাসনকেও যদি আবার এখন বিএনপি জামাতের পুনর্বাসন করা হয়, এই প্রশাসনও তো আগের প্রশাসনের মতো পলিটিক্যাল বিহেভ করবে। সেক্ষেত্রে আমরা যে একটা জনবান্ধব নিরপেক্ষ পেশাদারিত্বের প্রশাসন আমরা চেয়েছিলাম, সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না। সরকারের প্রতি গণতন্ত্র উত্তরণের পথ দীর্ঘ না করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যে কসমেটিক পরিবর্তন দিয়ে বাংলাদেশে 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব হবে না। আপনারা যদি পুরো সংবিধান পাল্টেও দেন তাহলেও কোনো লাভ হবে না যদি যারা সংবিধান তৈরি করে, যারা সংবিধান পরিবর্তন করে এবং এই দেশের যারা মানুষ, আমাদের সকলের অন্তরের যদি পরিবর্তন না হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথকে দীর্ঘ করবেন না, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ তারা কিন্তু আবার জ্বলে উঠবে। অন্যদিকে জুলাইয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণে আলোচনা সভার আয়োজন করে এবি পার্টি। সভায় কর্নেল মিয়া মসিউজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম, লেফটেন্যান্ট কর্নেল হেলাল উদ্দিন, মেজর আফসারি ও মেজর মিজানুর রহমান প্রমুখ অংশ নেন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। যারা নতুন নতুন তত্ত্ব দেয় তারা গণতন্ত্রে বিশ্বাসী না বলে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংসদীয় গণতন্ত্রে সবকিছু রয়েছে, তাই ঐক্যমত কমিশনে যে আবিষ্কারের চেষ্টা হচ্ছে তার কোনো দরকার নেই। আর দলটির স্থায়ী কমিটির অপর সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই রাজপথে নেমেছিল ছাত্র জনতা, সংসদ কেমন হবে সেজন্য নয়। মাহবুব সৈকতের রিপোর্ট। সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল বান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভার আয়োজন করা হয় রাজধানীর ICMEBA মিলনায়তনে। আব্দুল মান্নানের আত্মার মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই আন্দোলনে নিহত সমস্ত ছাত্র জনতা যারা চলে গেছেন। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র সবসময় চলেছে, চলবে। সংসদীয় গণতন্ত্রের বাইরে যারা নতুন কিছু আবিষ্কারের চেষ্টা করছে তারা তা না বুঝেই করছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যারা এখন আবিষ্কার করার চেষ্টা করছেন তারা সংসদীয় গণতন্ত্র বুঝেন না, সংসদীয় গণতন্ত্রের স্পিরিট জানেন না, সংসদীয় গণতন্ত্র কিভাবে কাজ করে সেটাও তারা বুঝে না। কোনো আবিষ্কারের তো দরকার নাই, সংসদ হচ্ছে সবকিছুর মূলে। অপরদিকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকার জুলাই শহীদের স্বপ্ন লালন করে না বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। জুলাই আগস্টের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হয় নাই, তার প্রধান কারণ হলো এখন যারা সরকারে আছেন তারা এই চেতনাকে ধারণ করেন না। যাদেরকে সেই সময় দেখা যায় নাই, যারা একটা শব্দ উচ্চারণ করে নাই ফ্যাসিস্টের বিরুদ্ধে, তারাই এখন পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত, তারাই জাতিকে নানা সবক দিচ্ছেন। ভাই ওই সময় কোথায় ছিলেন 16 বছর আপনারা? গণহত্যার শাস্তি দাবি করে আগামী বছর ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচনের আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির অপর সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। অন্তর্বর্তীকালীন সরকার যে বলেছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, যে সরকার তাদের উপর যে ন্যস্ত দায়িত্ব সেটা জনগণের মনের ভাষা বুঝে যথাযথভাবে যত দ্রুত বাস্তবায়ন করবে, দেশের মধ্যে বিশৃঙ্খলা তত দ্রুত চলে যাবে। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়াও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। একটি মহল সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না। আর ডিএমপি ব্রিফিংয়ে রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, আগস্টের সব কর্মসূচি ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। চলছে চিরুনি অভিযান। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে সকালে থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। থানায় উপস্থিত পুলিশ সদস্যদের খোঁজ খবর ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, কোনো ধরনের কোনো শঙ্কা হবে না। যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে। এদিকে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে রমনা জোনের ডিসি মাসুদ আলম জানান, অগস্টের সব কর্মসূচি ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। বিভিন্ন আবাসিক হোটেল, আওয়ামী লীগ নেতাদের বাসা, ফ্ল্যাট ও বিভিন্ন বস্তিতে চিরুনি অভিযান চলছে। প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ইউনিট যেগুলো আছে তারা কাজ করতেছে, এবং আমরা যেটা কাজ করছি যে আবাসিক হোটেল বা কোনো মেস, কিছু বস্তি এলাকা আছে বা যেগুলো যেখানে হয়তো বা এই যে এই ধরনের তৎপরতা চলতে পারে, যেটা নাশকতা, তো এই ধরনের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কাজ করছি এবং প্রত্যেকটা চিরুনি অভিযান চলতেছে। রাজধানীর ভাটারা এলাকায় আওয়ামী লীগ কর্মীদের ট্রেনিং নেয়ার ঘটনায় মামলা করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 22 জন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। প্রবাসীদের নিরাপত্তা সহ বিশেষ সুবিধা দিতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সৌদি সরকারের সাথে চুক্তি করতে যাচ্ছে সরকার। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত রেমিটেন্স যোদ্ধা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল কথা বলেন। তিনি জানান, জাপান ও কোরিয়াতে হাই স্কিল জবের ব্যাপারেও উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রবাসীরা নিজের জীবন জীবিকা বাদ দিয়ে গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, যা পৃথিবীর ইতিহাসে বিরল ও নজিরবিহীন বলেও মন্তব্য করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা। যারা বিমানের টিকিট এবং ভিসা থাকা সত্ত্বেও যারা গত বছর যেতে পারেনি মালয়েশিয়ায়, তাদেরকে মালয়েশিয়ান গভর্নমেন্ট নিবে, আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে। তারপর আমরা আপনার সৌদি আরবের সাথে আপনারা খুব ইনশাল্লাহ 2 সপ্তাহের মধ্যে, 2-3 সপ্তাহের মধ্যে শুনবেন, সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে এমপ্লয়মেন্ট নিয়ে এগ্রিমেন্ট হচ্ছে। এই এগ্রিমেন্টের চেষ্টা বিগত সরকারের আমলে অনেকবার করা হয়েছে, হয় নাই। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডাক্তার জাহাঙ্গীর কবির। 12:30টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচার শেষে সার্জারি নেতৃত্বে থাকা ডাক্তার জাহাঙ্গীর কবির জানান, 7 দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন এবং 3 সপ্তাহের মধ্যে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। আফজাল হোসেনের রিপোর্ট। সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তব্য চলাকালে অসুস্থ হয়ে পরপর 2 বার মঞ্চে পড়ে যান বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তখন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরলেও সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় হার্টে 5টি ব্লক শনাক্ত হয়। বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ নাকচ করে দেশেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ডাক্তার শফিকুর রহমান। এরপর সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তির পর সকালে সফলভাবে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। সার্জারি শেষে সংবাদ সম্মেলনে তার শারীরিক অবস্থার বর্ণনা দেন বিশিষ্ট কার্ডিয়াক সার্জন ডাক্তার জাহাঙ্গীর কবির। ইনশাআল্লাহ খুব ভালো হয়েছে। তো ওনাকে 3টা বাইপাস করার কথা ছিল, আমরা মোট 4টা বাইপাস করছি, যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয়। ইনশাআল্লাহ সুষ্ঠুভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে এবং আমি আশা করি উনি 7 দিনের দিন বাসায় চলে যাবেন। জামাত আমিরের দেশে চিকিৎসা নেওয়ার ঘটনায় ডাক্তারদের আত্মবিশ্বাস বাড়বে এবং চিকিৎসা ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরে আসবে বলে মন্তব্য করেন ডাক্তার জাহাঙ্গীর কবির। এই কনফিডেন্সটা উনি আমাদের উপরে পেয়েছেন, এইটা হলো সবচেয়ে বড় জিনিস। এবং দেশে অপারেশন করাতে কি হয়, বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের ভিতরে জাগ্রত সৃষ্টি হয় এবং এইটা
ডাক্তার সমাজকে অনেক প্রভাবিত করে। এ সময় জামায়াতে ইসলামী সিনিয়র নেতারা এবং ডাক্তার শফিকুর রহমানের চিকিৎসক দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং জাতির কাছে আমরা দোয়া প্রার্থনা করছি। হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে যেভাবে দেশ এবং বিদেশের কোটি কোটি মানুষ ওনার জন্য দোয়া এবং যে আবেগ প্রদর্শন করেছেন, ভালোবাসা প্রদর্শন করেছেন, আমি বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে সারা দেশ এবং বিশ্বের সেই সব ভাই বোনদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা পেশ করছি। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়। টিমের যিনি প্রধান, যিনি কার্ডিয়াক সার্জন জনাব জাহাঙ্গীর কবির সাহেব, ওনার কাছে আমরা পরিবারের পক্ষ থেকে খুবই কৃতজ্ঞ। অচিরেই সম্পূর্ণ সুস্থ হয়ে ডাক্তার শফিকুর রহমান দেশ সেবায় নিয়োজিত হবেন এমন প্রত্যাশা শুভাকাঙ্ক্ষীদের। 3 সপ্তাহে উনি বক্তৃতা দিতে পারবেন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জুলুম নির্যাতন করে ইসলামী আন্দোলনকে দমিয়ে রাখা যায় না। শহীদ মাওলানা নিজামীর অপরাধ, তিনি এদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন। এজন্য দেশ ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং করে তাকে হত্যা করা হয়েছে। দুপুরে পাবনার সাতিয়ায় শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর কবর জিয়ারত শেষে দৌলতপুর ইমাম হোসেন একাডেমি মাঠে উপজেলা জামায়াতের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিঃসন্দেহে তিনি শাহাদাতের মর্যাদা দান করেন। আমরা দোয়া করব আল্লাহর কাছে তার সমস্ত আমলকে আল্লাহ কবুল করেন এবং এই মৃত্যুকে শহীদ হিসেবে কবুল করে শাহাদাতের মর্যাদা দান করেন। এখানে কোথাও তিনি আর ফিরে আসবেন না, কিন্তু আপনারা সৌভাগ্যবান যে আলহামদুলিল্লাহ তার সুযোগ্য সন্তান এই যে ব্যারিস্টার এবং মৌলানা, এরকম সমন্বয় কিছু কম পাবেন আপনারা। একদিকে আধুনিক শিক্ষায় শিক্ষিত, অপরদিকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, এইরকম একজন ব্যক্তি মাওলানা নিজামীর ছেলে ব্যারিস্টার মোমেন, আপনাদের একটা সুন্দর উপহার। এবার রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানে পেরিয়ে গেল জুলাই অভ্যুত্থানের 1 বছর। গত বছরে এই দিনগুলোতে পতিত শেখ হাসিনার দলীয় এবং পেটোয়া পুলিশ বাহিনী নির্বিচারে গুলি বর্ষণ করে, খালি করে শত শত মায়ের বুক। আন্দোলন দমাতে চালায় গণগ্রেফতার কর্মসূচি। রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে আসে শিক্ষার্থী, শিল্পী, অভিনেতা, সাধারণ জনগণ সহ লাখো মানুষ। দ্রোহযাত্রায় শিক্ষার্থী জনতার সম্মিলিত উদ্যোগে জনসমুদ্রে পরিণত হয় শহীদ মিনার প্রাঙ্গণ। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম, শাহবাগ, উত্তরা, সায়েন্স ল্যাব সহ সারা দেশের বিভিন্ন এলাকায় গণমিছিল কর্মসূচি পালিত হয়। বিকেলে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গ্রহযাত্রায় শিক্ষার্থী জনতার সম্মিলিত উদ্যোগে জনসমুদ্রে পরিণত হয় শহীদ মিনার প্রাঙ্গণ। স্লোগানে স্লোগানে তোলা হয় হত্যাকাণ্ডের বিচারের দাবি। একই দাবিতে শিল্পী সমাজের ডাকে ধানমন্ডির আবাহনী মাঠে শিল্পী, অভিনেতা ও কলাকৌশলীরা একাত্মতা পোষণ করে নাটিকা, আর্ট সহ শৈল্পিক কার্যক্রমের মাধ্যমে। এদিন বিক্ষোভকারীরা হত্যার প্রতিবাদ অব্যাহত রাখে। হাজার হাজার মানুষ বিচারের জন্য মিছিলে যোগ দেয়। রাজধানী সহ অন্যত্র আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের হামলায় বিক্ষোভকারী আরো 2 জন নিহত হয়। বিক্ষোভকারীরা আগামী দিনের জন্য দেশব্যাপী বিক্ষোভ এবং 4 আগস্ট থেকে অসহযোগ আন্দোলন ঘোষণা দেয়। 7 ঘন্টার জন্য আবারও বন্ধ হয়ে যায় ফেসবুক। চলমান সহিংসতা ও নাশকতার ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার 78 এসএসসি পরীক্ষার্থী সহ সারা দেশের বিভিন্ন আদালত থেকে জামিন পান। এদিকে শিশু ও সংস্কৃতি বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউনিসেফ জুলাই মাসে বাংলাদেশে 2024 সালে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভের সময় কমপক্ষে 32 শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। মিফতা গালিব, মাই টিভি। কক্সবাজার সদরের ভারুয়াখালীতে ট্রেনের ধাক্কায় শিশুসহ সিএনজি অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছে। দুপুরে ইসলামাবাদ ও রশিদনগরের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় সিএনজি অটোরিকশাটি রেল লাইন পার হচ্ছিল। এ সময় ঢাকামুখী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশায় ধাক্কা দেয়। সিএনজিটিকে 1 কিলোমিটার টেনে হিচড়ে নিয়ে যায় পর্যটকবাহী ওই ট্রেন। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। প্রাণ হারান 4 জন।
মরদেহগুলো রেল লাইন থেকে পুরোপুরি উদ্ধার না করা পর্যন্ত ট্রেনটি আটকে রাখেন স্থানীয়রা। নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, যারা ব্যাংক ঋণ নিয়েছে, দেশ থেকে টাকা পাচার করেছে, শ্রমিকদের টাকা দিতে পারছে না, তারা দেশ থেকে পালিয়ে আছে। সে কারণে কিছু কারখানা বন্ধ। কারখানা বন্ধের জন্য সরকার দায়ী নয়। রাজশাহীতে শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সাথে মতবিনিময় এবং শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর শেষে কথা বলেন। তিনি বলেন, কারখানা ভালোভাবে চলার কারণে 7 থেকে 8% রপ্তানি বেড়েছে। কারখানা বন্ধ হওয়ার তো দায়ী আমি না। তারা ব্যাংকের থেকে লোন নিয়েছে, টাকা পয়সা বিদেশে পাচার করেছে, টাকা পয়সা দিতে পারছে না, দেশ থেকে পালিয়ে গেছে, কারখানা চলছে না বাংলাদেশে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে পুনর্জাগরণ চিত্রাঙ্কন প্রতিযোগিতা পালন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের নিয়ে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে কৃষি ব্যাংকের অডিটোরিয়াম ভবন ব্যালক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে জুলাই বিপ্লব চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষি ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক জাহিদ হোসেন ও প্রধান অতিথি কৃষি ব্যাংকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, জুলাই আগস্ট আন্দোলনকারীদের সাহসিকতা ও আত্মত্যাগে পাওয়া নতুন দেশ নির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অমর সৃষ্টি বাংলাদেশী জাতীয়তাবাদ। এই বাংলাদেশী জাতীয়তাবাদ অক্ষয়, এটা ছিল, আছে এবং ভবিষ্যতে আরো শক্তিশালীভাবে থাকবে। এই সংগ্রামে অনেকেই নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, অনেকেই আহত হয়েছেন। তাদের সাহসিকতা ও আত্মত্যাগ নতুন প্রজন্মের সকলকে দারুণভাবে অনুপ্রাণিত ও উৎসাহিত করেছে।